ওই যে তদন্ত যে মহিলা করেছিলেন সিবিআই কিচ্ছু কিচ্ছু করে নাই। সঞ্জয় এই কেসের আসামি, এটা আমি মানি না। এবং আমার মনে হয় দ্য বেস্ট পারসন হচ্ছে এই উকিল মহাশয়। সেই তাকে কিন্তু কনভিন্স করতে পারবে, সিবিআই টিবিআই পারবে না, ইনি পারবেন। অতএব সরকার তাকে পারমিট করা হোক, তিনি যে সে যেখানে আছে সেখানে বসে তার সঙ্গে কথা বলবে, সেটা অন্য জায়গার থেকে রেকর্ড করা হবে, সে বন্দোবস্ত করা যায়। যিনি ওই চিঠি বলছেন যে এখানে সঞ্জয় রায়কে, তো সেই চিঠিটা যিনি দিয়েছেন তিনি এখন বলছেন কি আমার ভয়ে আমি আগে বলতে পারি না, এই তো কথা। এইটা তো যখন কোর্ট, এটা তো কোর্ট কাছারির ব্যাপার, তো এইভাবে বলে তো সে পার পাবে না। পাবে কি? তাহলে আমরা যদি এর মানে এটা হঠাৎ জিনিসটা হচ্ছে, তাকে যদি সেইভাবে দেখি, আমি ওইভাবে দেখি না। আমি দেখছি কি যে মমতা ব্যানার্জি এর মধ্যে যাবে কেন? প্রথম যদি এইটা যদি আমরা যদি না ধরি, মানুষ বিশেষ করে যারা এটা দেখছেন বা শুনছেন তাদের কাছে সবিনয় নিবেদন যে কোনো জিনিসও কিন্তু হঠাৎ হয় না, তার পেছনে অনেক রকমের বন্দোবস্ত থাকে। তো উনি মমতা ব্যানার্জি হচ্ছে সে হচ্ছে রুল অফ ল কোনোদিন মানে নাই। আইনের উনি হচ্ছেন শাসক, তার আইনের শাসক নন উনি। তো এইটা যদি আমরা না বুঝি তাহলে পুরো জিনিসটাই কিন্তু বোঝা যাবে না। এক, দুই হচ্ছে আপনারা সবাই জানেন যে যা কিছু অ্যাডভার্টাইজমেন্ট হতো তার উপরে কি লেখা থাকতো? অনুপ্রেরণা। মানে যা কিছু করতে হবে মমতা ব্যানার্জির ছবিটা আগে দিতে হবে, সেখানে লিখতে হবে অনুপ্রেরণা। সে কথাটা উনি কিন্তু ঠিক করে দিয়েছিলেন। আমি দুটো একটা কাজ করেছিলাম যখন মন্ত্রী ছিলাম, তো বলে আমার সেক্রেটারি বলছে স্যার একটু অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, তো এটা তো একটা করতে গেলে তো ওইরকম করতে হয় না, আমার মধ্যে নাই। উনি কিচ্ছু জানেন না, কাজটা করছি আমি, আমার ব্রেন, আমার সব কিছু, তারপর তার তলে আমার দিকে থাকবে আর ওনার ওখানে ওটা থাকবে, আমি এর মধ্যে নাই। তাহলে কি দাঁড়াচ্ছে যে সে এমনভাবে করে ফেলেছিল যে একদম নিচের তলা পর্যন্ত ওসি তার, আচ্ছা একটা কিন্তু মমতা ব্যানার্জি থানার ওসিকেও চিনত, তার নামও জানতো, তার টেলিফোনও তার কাছে। অতএব যে কোনো জিনিস মমতা ব্যানার্জির কথা ছাড়া কোনো জিনিস কেউ কিছু করতে পারবে না। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর, সারা পৃথিবীর যা নিয়ম যে যিনি মুখ্যমন্ত্রী হন বা যিনি দেশের সর্ব বড় কর্তা হন, তিনি কিন্তু মানুষের কাছে অ্যাকাউন্টেবল। আমাদের ডেমোক্রেসিতে মানুষের কাছে সে অ্যাকাউন্টেবল, এ কখনই মানুষের কাছে অ্যাকাউন্টেবল হয়নি। তাহলে হচ্ছে কি পুরো জিনিসটাই হচ্ছে উনি উল্টোপাল্টা করে দিয়েছেন। তবে আমরা যদি এই দৃষ্টিভঙ্গি থেকে যদি না দেখি তাহলে এই যে ঘটনাটা ঘটেছে, ধরে নিলাম যে আমি তো নিজে দেখিনি সেই রিপোর্ট, তো আমি বলতে পারবো না যে সেটাও তাকে ইন্টারোগেশন করলে সে দাঁড়াতে পারবে কি না পারবে, সেটা সামনাসামনি না হলে বলা যায় না। কিন্তু যেটুকুন বলেছে আমরা পরে আসছি। তো এই বিষয়ে আমাকে আর একটা কথা মনে হচ্ছে যে আমাদের যিনি আগের গভর্নর ছিলেন, তিনি যাওয়ার মাস 2-1 আগে ওই প্রত্যেক মাসে মাসে করে প্রত্যেক গভর্নরকে যে রিপোর্ট করতে হয়, যে দিল্লিতে যে রিপোর্ট করার পরে কাগজে লোকেরা ধরেছে 1 2 3 4,
কিছুটা বলেন। তখন উনি 4টে জিনিস বলে ফেললেন এবং সেটা বাংলা কাগজে একটু বেরোয় নাই, এখানকার কোনো কাগজে বেরোয় নাই। ইংরেজি দিল্লির একটা কাগজে ওটা সেটা সুন্দর করে তারা 2 পাতা প্রকাশ করে। তার কি? ইংরেজিতে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে হচ্ছে অ্যানার্কি, বাংলা করলে অরাজকতা। বলে এখানে কোনো শাসকই নেই। মানে অ্যানার্কি কথাটা তো বাংলা কথা নয়। হুম। তো এইখানে কোনো যে যা কিছু করছে মানে এখানে সম্পূর্ণ অরাজকতা 1 নম্বর। 2 নম্বর বলছে উনি গুন্ডারাজ। আর বলছে এই গুন্ডারা কারা? এই যে এখন তো বলা হচ্ছে যে কিভাবে গুন্ডা গুন্ডা দমন আইন করা হবে, কিন্তু সে তো গভর্নর তো বলেই দিয়েছিল গুন্ডারা কারা। বলে গুন্ডারা এই গভর্নমেন্টের গুন্ডার মধ্যে 1 নম্বর। 2 নম্বর ওই পার্টি এই গুন্ডার মধ্যে, পুলিশ গুন্ডার মধ্যে, আর গুন্ডা নিজে। তাহলে এই সব নিয়ে হচ্ছে গুন্ডা। তাহলে আজকে যদি যে আইন করা যাচ্ছে কিছু করতে হবে না, এখানে এই কটা জিনিস ধরো। তো এই হলো গুন্ডারাজ। আর উনি কি বলছেন যে পুলিশকে উনি ওটা শেক্সপিয়ার থেকে কোট করলেন, ওথেলোর থেকে, যে ওথেলো এরকম করে ডেসডিমন শুয়ে আছে, ঘুমিয়ে আছে, সেই সময় যে ইট ইজ দ্য কজ ইত্যাদি বলে তাকে গলা টিপে হত্যা করতে যাচ্ছে, তখন ডেসডিমন বলছে আমার বাঁচাও, উল্টে তাকে না বাঁচিয়ে তারই গলা টিপে মেরে ফেললো। পুলিশের কথা উনি বলছেন কি, পুলিশ সাধারণ মানুষকে বাঁচানোর কথা, না বাঁচিয়ে উল্টো পুলিশই তাদেরকে সর্বনাশ, তাদেরকে ধরে আইদার কেস দিচ্ছে, মারছে, ধরছে ইত্যাদি করছে। উনি এই কথা বলছেন। লাস্ট কি উনি বলছেন যে মানুষের মধ্যে ভয় ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। তো এমন একটা এই যারা আমরা সব মানুষ, আমি বলবো, সে বলা হয় যে যারা রিপোর্ট করে তারা নাকি খুব সাহসী, তারা যে কোনো লোকের বিরুদ্ধে কথা বলতে পারে, কিন্তু তারাও তো কেস খেয়েছে। ইউটিউবওয়ালারা কত কেস খেয়েছে, এমনকি টেলিভিশনওয়ালারাও কেস খেয়েছে। তাহলে আমরা কিন্তু সব সময় আমরা তৈরি ছিলাম যে কোন সময় পুলিশ বলে যে স্যার আসেন, আমাদের আপনি কর্তা ছিলেন, কিন্তু এখন তো অ্যারেস্ট করতে হয়। তো এইরকম একটা অবস্থার মধ্যে হচ্ছে সমাজটা ছিল। তো সেখানে মমতা ব্যানার্জি ছাড়া অন্য কিছু কথা বলা কেউ কিছু করতে পারে না। আর এই সমস্ত মানে খুব এমন জিনিস যে সারা সেই যা ঘটনা ঘটেছে অভয়ের বেলায়, শুধু যে এখানকারই আমরা উদ্বিগ্ন ছিলাম তা না, সারা দেশ এমনকি পৃথিবীর মানুষ, এমন একটা ঘটনা ঘটে গেল একটা কলেজের মধ্যে, একটা বড় একটা কলেজ, সেখানে বহু লোক সেখানে পড়াশোনা করেছে, ডাক্তারি করেছে, তারা অনেকে বিদেশে আছে, তারা তো সেই জায়গায় আমি সেখানে একটা ত্রিভুজ বানিয়েছি যে ঘটনাটা কিভাবে হয়েছে। একটা হচ্ছে ওই কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, 1 নম্বর। সে কিন্তু করিয়েছে, সে এই কাজটা করিয়েছে, সে যে নিজে হাতে করেছে তা না, কিন্তু সে তার ওখানকার লোক দিয়েই, বাইরের লোকজন তো না, ওখানকার কে 1 2 3 আমি সে জানি না, কিন্তু ওই সে করিয়েছে। সেই জন্যেই একবার বলল যে একটু শরীর খারাপ হয়েছে, তারপরে বলল যে বা একজনকে বলালো, তারপরে বলছে না একটু বেশি খারাপ হয়েছে, তারপরে বলল যে অবস্থা খুব খারাপ। তো তাহলে সেই হচ্ছে আসল মানুষ। আবার এই প্রসঙ্গে আমি বলি কি,
যে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট যখন এই কেসটা সিবিআইকে দিল, তখন আমার কাছে তিনি একটা জাজমেন্ট দিয়েছিলেন। সেই জাজমেন্টটা আমি মানে ওই খুব দুঃখ লাগে, সেই জাজমেন্টটা কেউ কোনোদিন কথা বলে না, কেউ খুলে দেখে না। সেখানে কিন্তু বলে দিয়েছিলেন যে এই লোকটা সেইখানে কোনো রিপোর্টও কোনো এফআইআর ওঠেবার করলো না, সঙ্গে সঙ্গে বললো কি যে আমাকে রিজাইন করছি, আর তৎক্ষণাৎই তাকে আর একটা কলেজে যে প্রিন্সিপাল বানিয়ে দিয়েছে। তো এইটার তো জবাব দিতে হবে, তার মানে কে জবাব দেবে? তবে আনন্দবাজার একটা কাজ করেছিল, কিন্তু ওখানে একটা কথা লিখিয়েছিল যে মমতা ব্যানার্জি তাকে ওই কলেজের প্রিন্সিপাল করেছে। এই কথাটা আনন্দবাজার করেছিল, আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ দেই। এই কথা বলে নাই যে মুখ্যমন্ত্রী বা সরকার, এটা বলে নাই নাম করে। তাহলে এই লোকটা 1 নম্বর, মমতা ব্যানার্জি সবচেয়ে উপরে 2, আর একটা লোক সে হচ্ছে নির্মল ঘোষ। আমরা যদি ছোট্ট করে, মানে একটা কেসটা তো অনেক বড়, তার বিবৃত অনেক কিছু, অনেক বিভাগ আছে, আমি এইভাবে গ্রাফিক্সটা করেছি যে আমরা যদি দেখি সে তার কোনো সাধ্য নাই যে সে অভয়ের ডেড বডি, তাকে তারা যত তাড়াতাড়ি পারে তাকে উড়িয়ে দেওয়া, যাই হোক যেভাবে দাহ করা হয় করা, এবং তার মা বাবাকে পৌঁছে যেতে দেওয়া হলো না। এমনকি যখন সাইন করতে হয় তাকে তাও অন্য লোককে দিয়ে সাইন করালো। তো এ তো একবার এভিডেন্স রয়ে গেছে যে এই লোকটা। আর এই নির্মল ঘোষকে আমিও ভালো করে চিনি, কেন আমি তো একদিন ছিলাম তৃণমূলে, এবং আমাদের এই উত্তর পূর্ব 24 পরগনার যে কমিটি, সেই কমিটির মধ্যেও আমিও ছিলাম। তো সে কেমন মানুষ আমরা সবাই জানি। তাহলে আমরা যদি ছোট্ট করে একটু এই গ্রাফিক্সটা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা অনেকটা এর উত্তর আমরা পেয়ে যাব। অর্থাৎ আমি এই যে ও বলেছে, যিনি এই কথা বলেছেন, আমি অবাক হয়ে গেলাম যে এতদিন পরে লিখেছে কেন, যে পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এটাও একটা ধরছি যে এই জন্যে হয়েছে, যে এই পরিবর্তন কারা এনেছে? সাধারণ মানুষ এনেছে। তারা কিন্তু নীরবে কোনো রকমে গণ্ড করে এই পরিবর্তন আনেনি। তারা কিন্তু নীরবে এই সরকারকে চেয়েছে যে তাকে বার করতে হয়, তারা করে দিয়েছে। অতএব যদি আমি বলবো কি, যে এই পরিবর্তন যদি না হতো, তাহলে এই সাধারণ মানুষ যদি করবে তবেই করতো। আমি আগেও একবার বলেছি যে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম 3-4 বছর আগে যে আপনারা কি বলেন, বলে স্যার পরিবর্তন করতে হবে। তখনই আমি অনেকবার বলেছি এবার নিস্তার নাই। তাহলে কি হচ্ছে, এই জন্যেই এর পক্ষে বলছি, যিনি এই কাগজটা লিখেছেন তার সাহস হয়েছে বলার, যেহেতু পরিবর্তন হয়েছে। স্যার, চিঠিতে দাবি করা হয়েছে যে অভয়ার শরীর থেকে নেওয়া যে সমস্ত ভিসেরা নমুনা, সেগুলোকে বদলে ফেলা হয়। তরুণী চিকিৎসকের শরীরে কোনো বিষক্রিয়া হয়েছে কিনা, তাকে ঘুমের ওষুধ খাইয়ে নিস্তেজ করা হয়েছিল কিনা তা জানতে লিভার, কিডনি, পাকস্থলীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে রাজ্য ফরেন্সিক ল্যাবে নাকি সেই সমস্ত নমুনা সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ। একই সঙ্গে 3 জন আধিকারিক এই নমুনা বদলের কাজ করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ হয়। নষ্ট হওয়া নমুনাই নাকি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়, এমনটাও গুরুত্বপূর্ণ অভিযোগ উঠছে। এইবার ফরেন্সিক সায়েন্স প্রথম হচ্ছে যে পশ্চিমবঙ্গে ফরেন্সিক, প্রথম হচ্ছে বললাম যে ও তো মমতা ফরেন্সিক। আরও আমি বলবো কি, যে এখানে যে ফরেন্সিক বন্দোবস্তটা মানে খুবই এক ল্যাবরেটরি ছাড়া এমন বড় কি নিম্নমানের। তো তাহলে আমি এই যে যদি কিছু আবার মানে আমার যারা এখন মুখ্যমন্ত্রী হয়েছে বা আরও লোকজন হয়েছে, তাদের কাজ এখন আমাদের কাজ আমরা করেছি, এখন তাদের কাজ। তো এই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ইজ অ্যাবসলিউটলি পুয়ার ল্যাবরেটরি,
এখানে যারা আছে তারা খুব বড় পড়াশুনো করে নাই অন ফরেনসিক সায়েন্সের উপরে। আনফরচুনেটলি পশ্চিমবঙ্গে ফরেনসিক সায়েন্স পড়ারও ভালো বন্দোবস্ত নেই। ফলে হয়েছে কি, যে কি হয় এই জিনিসটা আরেকটু সবাই ভালো করে জানা দরকার। প্রথমত হচ্ছে যে পোস্টমর্টম রিপোর্ট যখন করা হয় তখন তো বডিটা কাটা হয়, সেখান থেকে ওই জায়গায় বলা হয় তার বিভিন্ন জিনিস অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কেটে নিয়ে বার করে নেওয়া হয়, তারপরে আবার সেলাই করে দেওয়া হয়, মনে হয় যেন যে কিছু হয়নি, এবং সেইটাই দাহ করা হয় সেই হিসাবে। তাহলে সেইখানে কাকে দেওয়া হয় সেইটা একটু বুঝতে হবে। তো সেই জায়গায় তার তো একটা বিশেষ পার্টিকুলার দিয়ে খালি কাগজ দিয়ে তো বাঁধা যায় না, তাকে করে সেটা পুলিশকে দেওয়া হয়। পুলিশ ফরেনসিক সায়েন্স ইয়েতে ইয়েতে তাদের কাছে নিয়ে যায়, এবং তারা ওই প্রথম কিছুদিন মানে ওটাকে তখনই রিপোর্ট দিতে পারে না, রিপোর্ট দিতে একটু সময় লাগে। এই হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার, এইটা ক্লিয়ার হওয়া দরকার। দুই হচ্ছে যে তাহলে এইটা ওরা মমতা ব্যানার্জি করলো কেন? তাহলে যারা এই কাজটা করিয়েছে তাদের বাঁচানোর জন্য। আমি তো আগেই বলেছি যে এই কাজটা করিয়েছে কিন্তু আমি দায়ী করব সঞ্জীব ঘোষ, তার সঙ্গে আরও লোক আছে, ওই মমতা ব্যানার্জির লোকই পার্টির লোকেরা আছে। আর একটা কথা, মমতা ব্যানার্জি যখন কিছু খারাপ জিনিস হবে তখন বললে আমি কিছু জানি না, ও তো বললে হবে না। আপনি হচ্ছেন লিডার, আপনি হচ্ছেন কর্তা, আপনার যদি ঘরের মধ্যে কিছু হয় তাহলে আপনাকে তো নিজেকে বলতে হবে যে এই যা ঘটনা ঘটেছে আমি নিন্দা করি এবং আমি আজকের থেকে আর থাকছি না। সে কখনো বলেনি। নেক্সট। এবং এ বিষয়ে আরও একটি বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে যে আইনজীবী যশ জালান তিনি দাবি করে আসছেন যে আর.জি. করের যে ধর্ষণ এবং হত্যাকাণ্ডর যে মামলা, সেই সঙ্গে যিনি বর্তমানে এই মামলার মূল অভিযুক্ত হিসাবে জেলবন্দি অর্থাৎ সঞ্জয় রায়, তার খুব একটা সরাসরি কোনো ইনভলভমেন্ট নেই, তাকে ফাঁসানো হয়েছে। যদি তার কোনো এই বিষয়ে যদি তার সরাসরি ইনভলভমেন্ট নাই থাকে, তাহলে আসলে কে এর পিছনে রয়েছে? তাহলে কি আবেশ বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত? আবেশ, আমি তো বললাম আগে, তো একে বলেছি তোমার সঞ্জীবকে কথা বলেছি, আবেশ হতে পারে, সঞ্জীব তো হবেই এই কোনটা সারা যত মানে সারা পশ্চিমবঙ্গে যত কলেজ আছে সব কলেজের সেই ঠিক করতো কে হবে না হবে, কার প্রমোশন হবে না হবে, তা হবে, ইত্যাদি 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 সব করতো। অতএব এইখানে এবার প্রশ্ন আছে যে সঞ্জীব, এই যে ছেলেটা, আমি ছেলেটাই বলবো, তার তো বেশি বয়স না, সঞ্জয়, তাকে বলা হলো যে সেই একাই হচ্ছে খুন করেছে, সেই হচ্ছে ধর্ষণ করেছে। আমি অনেকবার বলেছি যে আচ্ছা, যদি কাউকে দুরকম হতে পারে, তো প্রথম হচ্ছে তাকে ধর্ষণ করবে, তারপরে খুন করবে, এ হতে পারে। আর অথবা আগে খুন করলাম তারপরে ধর্ষণ হলো, তাও হতে পারে। আমি তো একেবারে গ্রাফিক্স করে দেখিয়েছি যে বলা হচ্ছে কি যে গলা টিপে মারা হয়েছে। তা গলা টিপতে গেলে 2 হাত দিয়ে গলা টিপতে হয়, 1 হাত দিয়ে গলা টিপতে হয় না। 1 হাত দিয়ে গলা টিপতে তাহলে সে তখনও তার নিঃশ্বাস সেই হা করবে, আর তো হাত ছড়াছড়ি তো সে করবেই, সেটা ছেড়ে দিলাম, কিন্তু 1 হাত দিয়ে পারবে না, তাহলে এখানে 2 জন লোকের দরকার। তারপর এইবার হচ্ছে তার মুখ বন্ধ করা, এই মুখও তো একা বন্ধ করা যায় না, কার যদি জোর করে মুখ বন্ধ করে, সে তো চেষ্টা করে যে কীভাবে সরানো যায়। তাহলে ওইখানেই প্রথমেই 2, তারপরে 2, 4, এইবার সে তো হাত পা ছুড়বে, তার হাত তো একজন হাত ধরতে পারে না, একজন ধরতে গেলে তো এদিক সরে যাবে, এই তাহলে সেখানে আরও 2 জন দরকার, পা ছোড়াছড়ি করবে, আরও 2 জন দরকার। তাই এতগুলো লোক না হলে এই কাজটা হয় না। তাহলে
আমি তো একেবারে গ্রাফিক্স করে বোধহয় কখনো দেখিয়েছি যে এটা হতে পারে না, অবাস্তব কথাবার্তা। এইবার এই প্রসঙ্গে আপনারা আর একটা জিনিস উচিত ছিল মিডিয়ার, যে দিল্লি ফরেন্সিক সায়েন্সের লোকেরা তারা এসে তারা একটু পরে এসেছে এখানে। এখানে যে ব্রাঞ্চ আছে ফরেন্সিক সায়েন্সের, তাদেরকে তারা খুব একটা ভালো রিপোর্ট দেয়নি, আর তারা তাড়াতাড়ি তাদেরকে বলা হয়েছিল এখনই একটা রিপোর্ট দেন। তো সেই রিপোর্টটা খুব উল্টোপাল্টা রিপোর্ট, তা দিয়ে কোনো দেওয়া হয় না। হ্যাঁ, কিন্তু এইটার মাধ্যমে আমি বলবো কি, একজন লোক কিন্তু ভালো কাজটা করেছিল। সেই কাজটা হচ্ছে যে এই যখনই কোনো মানুষের ডেড বডি পুলিশ পায়, প্রথম হচ্ছে সে ডেড বডিটা যেখানে আসে সেই জায়গায় প্রোটেক্ট করতে হবে। এখানে তো প্রশ্নই ওঠে না যে এটা অন্য কোনো কোথাও পথে টথে তো না, এটা তো যে সেই জায়গায় যে কলেজে পড়তো সেই জায়গায় সে তার ডেড বডি রয়েছে, তাকে ইনকোয়েস্ট রিপোর্ট বলে। সেখানে একজন এই যে জাজ একজন ইনকোয়েস্ট রিপোর্ট করে। আমি সেই ইনকোয়েস্ট রিপোর্টটা ভালো করে বারবার, যদিও মানে এটা পাইনি, অরিজিনাল কাগজটা আমাকে একজন জোগাড় করে দিয়েছিল, চুরি টুরি করে আমার কাছে বাড়িতে দিয়ে গিয়েছিল। তো সে কাজটা কিন্তু ভালো করেছিল, যে এইরকম বডি, এরকম বডি, এরকম বডি, এবং সেখানে সে একজন দুজন ক্যামেরাম্যান, সে দুজন ক্যামেরাম্যান রেখেছে, পুলিশও দাঁড়িয়ে রয়েছে, এখন মহিলাকেও রেখেছেন, তিনি একজন ডাক্তার, আর মা বাবাকে তো রাখাই হয়েছে। তো সে কিন্তু এমন সুন্দর একটা রিপোর্ট দিয়েছে, বাকি কোনো রিপোর্ট ভালো না, ইনক্লুডিং হচ্ছে আমাদের যে এইটা। তো তাহলে কি দাঁড়ালো, কি ব্যাপারটা, যে আমরা কিন্তু পোস্টমর্টম রিপোর্টের মধ্যেও অনেক রকমের গোলমাল আছে। তাহলেও কিন্তু কি হয়, যখন পোস্টমর্টম রিপোর্ট করতে হয়, প্রথমত ওই রাত্রে করা উচিত, করা অন্যায় হয়েছে, সুপ্রিম কোর্টও বলেছে যে এটা ঠিক হয় নাই। কিন্তু যখন কিছু অন্যায় কাজ কেউ করে, তাহলে কিছু কিন্তু তার নমুনা সে রেখে যায়। এখানেও সেরকম করে তারা উল্টোপাল্টা করে গেছে। কিন্তু এটাই নয় যে সম্পূর্ণ পোস্টমর্টম রিপোর্টটাই খারাপ, তা নয়। আমি বারবার করে দেখেছি যে কিছু কিছু জায়গায় ওরা কিন্তু খুব ভালো রিপোর্ট দিয়েছে, আবার যেখানে লাস্টে যখন যে বলেছে তখন এটি জগাকে চুরি করেছে। সিমেন্ট কিন্তু নেই, সিমেন্টের কোনো কিছু কোনো জায়গায় পাওয়া যায় নাই, তাহলে রেপ কি করে হলো? তো এ নিয়েও বড় প্রশ্ন। কিন্তু এইবার এই যে আমরা এখন আমরা কিন্তু ফরেন্সিক সায়েন্সে এসে হাজির হয়েছি, তাই তো? আমরা যদি ভালো করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে যে মানে দিল্লির থেকে যে ফরেন্সিক টিম এসেছিল, তারা তন্ন তন্ন করে সব কিছু দেখে যে রিপোর্ট দিয়েছিল, সেটা কাকে দিয়েছিল? সিবিআইকে দিয়েছিল, অন্য কাউকে দেয়নি, ওই পশ্চিমবঙ্গ সরকারকে দেয়নি। তারা বলছে সিবিআইকে দিলাম, আপনারা তদন্ত করেন। সেখানে তারা আমার কাছে সেই রিপোর্ট আমি যে কোনো প্রকারে আমি জোগাড় করতে পেরেছিলাম, অরিজিনাল রিপোর্ট। এবং তারা করে কি, অরিজিনাল রিপোর্টের পরে করেছে কি, সব কিছু 1 2 3 4 করে ইত্যাদি ইত্যাদি, আমি সেই মানে বিস্তারিত কথার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু শেষে যে বলল কি, প্রথম বলছে কি, যে এই যে ক্রাইম সিন, যেখানে ক্রাইম সিন মানে যেখানে অপরাধটা হয়েছে, এটা তো ডিস্টার্ব করা হয়েছে। এইটা তো মস্ত বড় ব্যাপার।
আর দ্বিতীয় বলা হচ্ছে যে ওখানে এমন জায়গায় জিনিসটা হলো, তার পাশ দিয়ে রাত দিন মানে ওই ডাক্তাররা এসে যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। এইটা কের চোখে পড়বে না, এটা হতে পারে না। আমার কাছে সেই রিপোর্টটা এইখানে রয়েছে। কেউ যদি এই রিপোর্টটাই ভালো করে আর কিছু করতে হবে না। সেই ফরেনসিক সায়েন্স আর এই ফরেনসিক সায়েন্স। এদেরও তো বলতে পারতো যে মমতা ব্যানার্জির ভয় যদি এখানে থেকে আমরা উল্টো পাল্টা কোনোদিন মেরে ফেলে কিনা আমরা এখানে, তারা তো তার চিন্তা করে নাই। অতএব আমাদের কাছে হাতে কিন্তু ছিল, রিপোর্ট আমাদের হাতে কিন্তু ছিল। অতএব আমি এই রিপোর্টটার কথা আমি মূল্য দেই, এবং তারা মানে মানে ওয়ান বাই মানে আমি কতখানির মধ্যে আমি যাচ্ছি না, আমি খালি দুটো কথা উল্লেখ করলাম। তো এইটা যদি আমরা ভালো করে তখন দেখা হতো, তাহলে কেসটা কিন্তু বার করা যেত। বলে COC altered when the bench expression its concern over the site of crime. Solicitor General তুষার মেহতা, তিনি কি বলেছিলেন? তুষার মেহতা 22/8, একদম পাক্কা দিন বলে দিচ্ছি, 22/8/2024, প্রথম মানে সেকেন্ড মনিটরিং এর দিন। বলছে our investigation is a challenge by itself. Why investigation itself is a challenge? By the scene of crime has been altered. আচ্ছা, এরপরে কোন কথা থাকে? যদি এই কথা সে কে বলছে? তুষার মেহতা, সেটা সরকারি মানে হাইয়েস্ট উকিল, এই তো সরকারি CBI সলিসিটর জেনারেল, মানেটা হচ্ছে যে তিনি হচ্ছেন সবচেয়ে বড় মানে হাইয়েস্ট লেভেলের যিনি আইনজীবী, সরকারি আইনজীবী, তিনি এই কথা বলছেন কোর্টে, সুপ্রিম কোর্টে। আচ্ছা বলো, মানে গভীর মানে আমি বলবো কি যে আমি পরে একবারও সে কথা বললো না, এই নিয়ে আর কোন আলোচনা পর্যন্ত হলো না, ওইটুকুনি শেষ হয়ে গেল। আমাকে যদি কেউ ইনভেস্টিগেশন করতে বলে, আর আমি যদি যে দেখি যে সিন অফ ক্রাইম হ্যাজ বিন অল্টার্ড, আই উইল রিফিউজ। যে কি করবো, এখানে ঘটনাই তো ঘটে নাই, আমি ঘটনাই এখানে ঘটেছে কিনা আমি যাও জানি না, তো আমি ইনভেস্টিগেশনটা কি করব? তো এইটা কিন্তু নেক্সট। স্যার, এই যে এই যেই সঞ্জয় রায়, তার উদ্দেশ্যে আরও দুটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন যিনি আইনজীবী তিনি বলছেন যে এই ক্রাইম সিনের বাথরুমের টাইলস, যেখানে সেই টালিগুলো ভাঙা ছিল আর কি, সেখানে নাকি রক্তের ফোঁটা ছিল। যদি স্যার এটাই সত্যি হয় যে সেখানে রক্ত পড়েছিল বা ইত্যাদি, তো সেখানে সঞ্জয় রায়েরও হয়তো হাতে পায়ে কোনো জায়গায় কাটার দাগ বা এরকম ধরনের কিছু থাকতে পারে, যার জন্য সেই বাথরুমে রক্তের ফোঁটা পড়তে পারে। কিন্তু সেখানে দেখা যায় যে সঞ্জয়ের গায়ে কোনো রকম কিছু কোনো কাটমার্ক বা এরকম কিছু আঘাতের চিহ্ন নেই। আর একই সঙ্গে সঞ্জয় রায়কে নাকি থানা থেকে গ্রেপ্তার করার পর জোর করে তার মাথার চুল টেনে ছিঁড়ে নেওয়া হয়েছিল যাতে DNA স্যাম্পল সংগ্রহ করা যায়। ক্রাইম সিনে তার উপস্থিতিকে বোঝানোর জন্য তার গলা থেকে রুদ্রাক্ষের মালা জোর করে টেনে মানে খুলে ফেলা হয়েছিল যাতে সেখানে প্লেস করা যায়। তো এই এত যে সেই ঘটনাবলী এবং অভিযোগ যে উঠছে, সেটা কি একদম সম্পূর্ণভাবে একটা নাটকের মধ্যমণি হিসাবে সঞ্জয়কে প্রডিউস করার জন্যই? হ্যাঁ, আমি সম্পূর্ণ একমত। আমি সঞ্জয় এই কাজটা করেছে, তাকে হয়তো ম্যাক্সিমাম এটা বলা যেতে পারে, মানে আন্দাজে বলছে, কিন্তু কোনো এর তো কোনো তদন্তের কোনো ইনসিডেন্টালি ওই যে তদন্ত যে মহিলা করেছিলেন CBI কিচ্ছু করে নাই, সে তো আমি সেটা বাদই দিলাম। কেন করলো না সেটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এবং সেখানেও CBI
কোনো বড় অফিসার লাগায় নাই। ও অ্যাডিশনাল এসপি আর একজন এসপি, দ্যাটস অল। সেটা অতএব সঞ্জয় এই কেসের আসামি, এটা আমি মানি না। একমাত্র আসামি আমি মানি না। না, আর একটা কথা আছে যে ওকে নিয়ে আরো 10 জন মানুষ করেছে, সেটাও আমি মানতে রাজি না। এও তো হতে পারে যে ওরা যে দল, যে 4-5 জন এই কাজটা করেছে, 5-6 জন করেছে, করার পরে সঞ্জয়কে ডেকেছে। সে তাকে ডেকে, সে যদি ম্যাক্সিমাম যদি কিছু করে থাকে, ডেড বডিকে রেপ করেছে ও, যদি করে থাকে। আমি সেটাও মানতে রাজি না। আমি কথার কথা বলছি যে ওই সমস্ত হয়ে যাওয়ার পরে আমাকে একবার একটা কে যেন সোশ্যাল মিডিয়াতে একটা বার করেছিল এরকম, যে এরকম করে ওকে নিচের থেকে ডেকে নিয়ে আসা হয়েছে। এবার একটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছিল, তারপরে আর সে ভেনিস্ট, তারপরে আর সেটা দেখা গেল না। অতএব আমি মনে করি যে সঞ্জয়, ইন মাই ওপিনিয়ন, একা তার পক্ষে এটা করা সম্ভবপর না, 1 নম্বর। 2 নম্বর, সে করতেই বা যাবে কেন? সে এমনি বদমাশ মানুষ, সেটা অন্য কথা, সেটা অন্য কথা। কিন্তু আমি তো সেটা আগেও বলেছি যে আমার কাছে এসে মানে একজন ডাক্তার ওখানে, তিনি এখানে বসে আমাকে বলে গেছে যে ওখানকার লোকেরাই, আমাদের লোকেরাই করিয়েছে। এরপরে আর কি বলা দরকার? আমি যদি তার নাম করি, এখনও আমি তোকে নাম করিনি কেন বলে আপনি নাম করবেন? আমি নাম করবেন, আমি তো বলে দিচ্ছি। আপনার নাম চান কেন? তদন্ত করেন। ও এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন কেন? সিবিআই এদিক সেদিক ঘুরে বেড়ালো কেন? স্যার, একদমই আপনি যেটা বলছেন ঠিক সেই রকমই কিন্তু আরও একটি অভিযোগ উঠে আসছে। সেটা হচ্ছে যে 3:58 একজনকে নাকি সেখানে দেখা গিয়েছে সিসিটিভিতে। তবে সিবিআই সেই বিষয়ে কোনো রকম তদন্তই করেনি যে ওখানে এই সঞ্জয় ছাড়া আর কারা কারা সেখানে ছিলেন বা থাকতে পারেন, বা এই যে ঠিক ওই সময়তে যাকে দেখা গিয়েছিল সেই বাকে, তো তাকে নিয়েও কোনো তদন্ত হয়নি। কি বলবেন? আমি সেখানেও বলবো যে, বললাম তো যে স্লিপ শট, মানে ইংরেজি কথাটা আছে, একটা স্লিপ শট কথা আছে, যে তদন্ত তো হয় নাই, তদন্ত তো হয় নাই। এখন সেটা তো বুঝলাম, কিন্তু এখন কি তদন্ত হচ্ছে তাও তো আমরা জানি না। আমরা কি জানি যে কি কোনো সিট তৈরি করা হয়েছে কিনা? তার, আমি বলবো কি, উইথ ডিউ রিগার্ডস, যে আমাদের এই কোর্টে এবং আমাদের এই পশ্চিমবঙ্গে এই সিটের ব্যাপারটা ঠিকমতো হয় না। আমরা তো ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কাজ করেছি। তারা করে কি, প্রত্যেকটা রাজ্যে এরকম কোনো বড় কেস হলে তখন যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম করা হবে, সেই টিম মানে বেস্ট অফ দ্য অফিসার্সদের নিয়ে করা হয়, 1 নম্বর। 2 নম্বর কি হচ্ছে, যে একজন জাজ সেটা মনিটর করে না, কমপক্ষে 2 জন জাজ মনিটর করে। কিন্তু আনফরচুনেটলি কিন্তু এই পশ্চিমবঙ্গে আমি দেখেছি, শুধু এই কেসে না, ওই অন্য কেসেও তো আমি নিজেই দাঁড়িয়ে কথা বলেছি, সেখানে দেখেছি একজন মাত্র জাজ। এটা ঠিক না। দেখুন, জাজরা যা বলবে আমাদের মানতে হবে, কিন্তু একমত তো হব কি না সেটা অন্য কথা। আর আমরা তো এটা কাজটা করেছি। স্যার, অবশ্যই আইনে সকলের সমানাধিকার, এটা তো একদম সর্বজনবিদিত। তবে এখানেও একটি অভিযোগ উঠে আসছে, সেটি হচ্ছে এই সঞ্জয় রায়ের যিনি আইনজীবী, পক্ষের আইনজীবী, তো সেই যশ জালান, তিনি অভিযোগ করেছেন, তিনি বলছেন 18ই মে 2026 প্রেসিডেন্সি জেলে সঞ্জয় রায়ের সঙ্গে তার দেখা করার একটি ভিডিও রয়েছে। সেখানে আইনজীবী হিসাবে সঞ্জয় তাকেই নিযুক্ত করতে চান, এমনটাও ইচ্ছা প্রকাশ করেছিলেন।
এমনকি সঞ্জয় রায়ের বর্তমান আইনজীবীরা তাকে মামলার চার্জশিটের কপি পর্যন্ত দেখতে দেননি, এমনটাও সঞ্জয় নিজে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে কি কোনো রকমভাবে মানে যেন তেন প্রকারেণ একেই মূল অভিযুক্ত বলে আর কি দাবিয়ে রাখার বা দমিয়ে রাখার একটা অপচেষ্টা চলছে এখনো পর্যন্ত বলে মনে করেন? আমি সেটা মনে করি। অতএব উচিত যারা তা তদন্ত করছে, সঞ্জয়কে ভালো করে তাকে আবার তার সঙ্গে ভালো করে কথা বলতে হবে এবং আমার মনে হয় দ্য বেস্ট পারসন হচ্ছে এই উকিল মহাশয়। সেই তাকে কিন্তু কনভিন্স করতে পারবে। সিবিআই-টিবিআই পারবে না। ইনিই পারবেন। অতএব সরকার তাকে পারমিট করা হোক। তিনি সে যেখানে আছে সেখানে বসে তার সঙ্গে কথা বলবে। সেটা অন্য জায়গা থেকে রেকর্ড করা হবে। সে বন্দোবস্ত করা যায়। যে আমি কথা বলছি এখানে, রেকর্ড হচ্ছে অন্য জায়গায়। হতে পারে। এটা সিবিআই করতে পারবে না। কারণ সিবিআইয়ের কাছে বলবে না। কিন্তু ওর কাছে বলবে। আর এই যে উকিল মহাশয়, ইনি তো ছাড়ার কথা নয়। সেও তো তার জীবন বাজি রেখে সবকিছু করছে। হুম? তখনও করেছে, তাকেও অনেক কেস কাচারি অমুক তমুক এটা সেটা বহু কিছু তাকে দিয়েছে। স্যার, এই যে ৪ জন আপনি বারবার উল্লেখ করেছেন যে কোনো রকমভাবে একার কীর্তি এটা হতেই পারে না। তবে সেখানে যে ৪ জন চিকিৎসকের কথা বরাবর অভয়ার বাবা-মা বলে এসেছেন যে যারা ডিনার করেছিলেন শেষ পর্যন্ত অভয়ার সঙ্গে, তাদেরকে কেন এখনো পর্যন্ত ইন্টারোগেট করা হচ্ছে না বলে মনে করেন? আমরা জানলামই না তারা কারা। মানুষের কাছে তো জানাতে হবে যে 1, 2, 3, 4 এরা। অ্যাকাউন্টেবল টু পিপল। ঠিক আছে, এখন তো আর এটার কোনো দাগগুরু, এখন তো আর এটাতে কোনো মানে যে মানে এটা তখন সবাই আমরা জানি। অতএব তাহলে এটাকে সিবিআই বলতে পারে না যে এটা এখনো কিছু আমরা পাইনি, এটা জলের তলে রয়েছে। সে মানুষগুলো তো রয়েছে। আর তার মা-বাবা যখন বলছে, তাহলে সেই কজন তার সঙ্গে তো কিছু ৪ জন ৪-৫ জন একসঙ্গে খাবার-দাবার করেছে। এটা তো বাস্তব।